সুধীমণ্ডলী, ক্রীড়া সংগঠক ক্যাটাগরিতে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার 2021 অর্জন করেছেন দুজন বিশিষ্ট ক্রীড়া সংগঠক। এবার পুরস্কার গ্রহণ করবেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক। পুরস্কার 2021 উদীয়মান বিদ হিসেবে এবার পুরস্কার পাচ্ছেন মোহাম্মদ আকবর আলী, ফাহাদ রহমান ও উন্নতি খাতুন। প্রথমেই মঞ্চে আহ্বান করছি উদীয়মান ক্রিকেটার মোহাম্মদ আকবর আলীকে। এবার মঞ্চে আসছেন কৃতি ক্রীড়াবিদ প্রতিভাবান দাবাড়ু ফাহাদ রহমান। এবার পুরস্কার গ্রহণ করেন তরুণ ফুটবলার উন্নতি খাতুন। রাখায় এবার শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার 2021 শ্রেষ্ঠ ক্রীড়া অ্যাসোসিয়েশন সংস্থা ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পুরস্কার গ্রহণ করতে মঞ্চে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান এমপি। এবার ক্রীড়া সাংবাদিকতা ক্যাটাগরিতে শেখ কামাল জাতীয় এবার সেরা ক্রীড়া পৃষ্ঠপোষক স্পন্সর ক্যাটাগরিতে কামাল জাতীয় ক্রীড়া পরিষদ 2021 পাচ্ছে ওয়ালটন গ্রুপ। পুরস্কার গ্রহণ করতে মঞ্চে আহ্বান করছি ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব এফ এ আলবিন আনোয়ার জনকে।
এবার আজীবন সম্মাননা পুরস্কার, এক্ষেত্রে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার 2021 পাচ্ছেন কাজী মোহাম্মদ সালাউদ্দিন। স্বাধীনতা বাংলাদেশের অম্লান ইতিহাসের অনন্য নির্মাতা, স্বাধীনতা যার সৃজনশীল চিন্তার ফসল, অযুত সাফল্যের নিপুণ কারিগর, বাংলাদেশের নাম যার কারণে বিশ্ব দরবারে আর উচ্চারিত হয় সম্মানের সাথে। এ জাতির পিতার যোগ্য সহধর্মিণী, মহিষী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবকে, যিনি চলার পথে সর্বদাই বঙ্গবন্ধুকে অনুপ্রাণিত করতেন। সাহস যোগাতেন। আমি স্মরণ করছি বাংলাদেশের ক্রীড়া ও সংস্কৃতি আন্দোলন অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, ৭১ রণাঙ্গনের লড়াকু সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, চির তারুণ্যের প্রতীক শহীদ ক্যাপ্টেন শেখ কামাল, শহীদ শেখ রাজ জামাল, শহীদ শেখ রাসেল সহ 15 আগস্ট নির্মমভাবে নিহত সকল শহীদদের আমি সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। সুধীমণ্ডলী, আগস্ট মাস বাংলা এবং বাঙালির জন্য এক আবেগময় মাস। এই মাসেই বাংলার ইতিহাসে ক্ষত বিক্ষত হয়েছে, রক্তাক্ত হয়েছে বাংলার স্বাধীনতা, বুলেটের তীব্রতায় নিষ্পান হয়েছে
আর ক্রিকেট ও হকির দল ইস্পাহানি শহীদ শেখ কামাল বাংলার ক্রীড়াঙ্গনে এক স্বপ্নবাজ তারুণ্যের নাম। বাংলাদেশ ক্রীড়াঙ্গনে আজকে সাফল্য তার স্বপ্নেরই প্রতিফলন। স্বপ্নেরা কখনো মরে না, স্বপ্নচারী শেখ কামাল বেঁচে থাকবেন স্বপ্নবাজ তারুণ্যের অহংকার হয়ে। প্রিয় প্রধানমন্ত্রী, আপনার রাজনৈতিক শত ব্যস্ততার পরেও যে নামগুলো আপনার সমকালীন সময়কে নাড়িয়ে দেয়, ভিজিয়ে দেয় রাখি কোন, কিছুক্ষণের জন্য হয়ে যান আনমনা, তার মধ্যে অনন্য নাম প্রদানের জন্য যুব ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ক্রীড়াঙ্গনের বিভিন্ন শাখা অসামান্য অবদানের স্বীকৃতি আমরা প্রথমবারের মতো এই আয়োজনের মাধ্যমে ক্রীড়া ক্ষেত্রে 7টি ক্যাটাগরিতে মোট
জন ক্রীড়া ব্যক্তিত্ব ও 2টি ফেডারেশন ও প্রতিষ্ঠানকে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার প্রদান করছি। আমি সম্মানজনক এই পুরস্কার বিজয়ী সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। আমি বিশ্বাস করি এই পুরস্কার আমাদেরকে ভবিষ্যতে ক্রীড়া ক্ষেত্রে আর ভালো কাজ করতে উৎসাহ যোগাবে। সম্মানিত সুধী, 1949 সালে 5ই আগস্ট জন্ম নেওয়া এই ক্ষণজন্মা যুবক, যার নিরহংকার জীবন যাপনের জন্য ছাত্রছাত্রীদের প্রিয় কামাল ভাই হয়ে উঠেছিলেন। খনিচক্র কপট রাজনীতির অংশ হিসাবে তাকে নিয়ে ছড়িয়েছিলেন অসত্যের ধূম্র শহীদ শেখ কামালের প্রিয় হাসু আপার নেতৃত্বেই বাংলাদেশ হয় আইসিসি চ্যাম্পিয়ন অর্জন করে টেস্ট খেলার বিরল মর্যাদা। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ এখন এক অপরিবর্তিত শক্তি। আপনারা দেখেছেন বিশ্ব সেরা অস্ট্রেলিয়াকে বাংলাদেশে নিয়ে প্রকাশিত সচিত্র স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবং কামাল জামালের নবপরিণীত সুলতানা এবং পারভিন জামাল রোজি, আমার ছোট্ট ভাইটি শেখ রাসেল, কয়েক মাসের মধ্যে আমার বাবা জেলে যান। 49 সালের ডিসেম্বরে তাকে যে গ্রেপ্তার করা হয়, এরপরে তিনি মুক্তি পাননি। 52 সালে তিনি মুক্তি পান। কাজে বাবার স্নেহ থেকে ও সম্পূর্ণ বঞ্চিত ছিল, আমিও বঞ্চিত ছিলাম, কিন্তু ঠিক বাবাকে না, আব্বাকে তার যে আদর পাওয়াটা ছোটবেলা, সেটা সে একেবারেই পাইতে গেলে। যার সবসময় মনে একটা আক্ষেপ ছিল। আর আমার আব্বা ওকে খুব বেশি আদর করতেন, কারণ যেহেতু ছোটবেলায় বঞ্চিত হয়েছিল সময়। কামাল এত গুণ ছিল ওর ছোটবেলা থেকে, কিন্তু আমার আব্বা রাজনীতি করতে যে বারবার কারাগারে অনেক কাজের দায়িত্ব মার পাশ থেকে সে আমার বয়সে ছোট বলবো যে চিন্তায় চেতনায় সব দিক থেকে ওর ভিতরে একটা চমৎকার মানুষ দায়িত্ববোধ ছিল, কর্তব্য ছিল। সব থেকে প্রয়োজন ছিল আমার জন্য, সেটা সে বুঝতো। আমরা ছোটবেলা থেকে একই সাথে খেলাধুলো, আবার ঝগড়াও করেছি, মারামারিও করেছি, সবই করেছি। কিন্তু যেহেতু আমরা পিঠাপিঠি দুই বোন, আমাদের সবসময় নিজেদের ভিতরে ভালো একটা সমঝোতাও ছিল। ও যে কোনো কাজে ওর কখনো কিছু প্রয়োজন হলে
আমার সঙ্গে আলোচনা করতে কি বলতো, সব থেকে বেশি নির্ভরও করতো। কামালের যে বিভিন্ন গুণগুলি তাদের যেমন সংগঠন করার একটা গুণ, খেলাধুলা, ক্রিকেট খেলতো, ফুটবল খেলতো, হকি খেলতো, বাস্কেটবল খেলতো, এমন কোনো খেলা নাই যাতে তার পারদর্শিতা ছিল না। যে কাজেই সে হাত দিত সেখানেই তার একটা মেধার বিকাশ ঘটত। পাশাপাশি সাংস্কৃতিক চর্চার দিক থেকেও যথেষ্ট পারদর্শী ছিল। যখন প্রথম ছায়ানট তৈরি হয়, আমরা সকলেই ছায়ানটের সদস্য এবং সবাই কিছু না কিছু সেখানে আমরা শিখতে গিয়েছিলাম। কিন্তু কামাল সিতার শিখতো, জামাল গিটার শিখতো, আমি ভায়োলিন শিখতাম, রেহানা গান শিখতো। কিন্তু আমরা হয়তো সেই চর্চাটা রাখি নাই। কিন্তু কামাল সিতার বাজানোটা, এই চর্চাটা সে রেখে গিয়েছিল। এবং সিতারে তার অপহাত ছিল, ঠিক তার পাশাপাশি সে চমৎকার নাটক করতে পারত। সমাজকল্যাণ সংস্থা করা হয় এবং পরবর্তী ক্রীড়া চক্রটা প্রতিষ্ঠা করা হয়। কারণ এই প্রতিষ্ঠানটা করবার একটা উদ্দেশ্য ছিল যে ধানমন্ডি এলাকায় যখন আমরা যাই তখন ওই এলাকায় ঠিক খেলাধুলা বা শিশুদের জন্য তেমন কোনো সুযোগ ছিল না। তাই ওই অঞ্চলের শিশু এবং তরুণদের জন্য একটা খেলাধুলার পরিবেশ তৈরি করা, এটাই ছিল কামালের উদ্দেশ্য। এবং সে ব্যাপারেই সে আলোচনা করত এবং এই প্রতিষ্ঠানটা করে। কাজে তার সাথে পাশাপাশি আমরা সবাই ছিলাম। আর খেলাধুলার দিক থেকে যেমন তেমন সাংস্কৃতিক চর্চার দিক থেকে চমৎকার গান গাইতে পারত। মানে কামাল ঘরে ঢুকলে পরে সে সব সময় হাঁটতে চলতে সবসময় গান গেতে গেতে আসতো, তাতে বোঝা যেত কামাল এখন আসছে। ছিল প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে সে অংশগ্রহণ করত, মিটিং এ অংশগ্রহণ করত। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন আসে, পাশাপাশি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা যখন ছাত্র ছাত্রী সবাই মিলে যে সুন্দর একটা পরিবেশ তৈরি করা, কারণ একটা যুগ ছিল তখন মেয়েদের খুব অবাধে চলাফেরা বেশ কষ্টকর ছিল। কিন্তু তার ডিপার্টমেন্টে এবং ইউনিভার্সিটিতে মেয়ে ছেলে সবাই মিলে সুন্দরভাবে যে একটা
সেই সংগ্রামে অত্যন্ত সক্রিয় ভূমিকা নিয়েছিল কামাল। আমরা সবাই আন্দোলনের সাথে ছিলাম, কিন্তু কামালের ভূমিকাটা ছিল অত্যন্ত উল্লেখযোগ্য। আমার মার থেকে প্রত্যেকটা কাজে সে সহযোগিতা করত। আসলে ওর কথা বলতে গেলে খুব আজকে আমাদের সঙ্গীতাঙ্গনে আমরা যে দেশীয় বাদ্যাতিক গান অথবা যে ফোক সঙ্গীতগুলি আধুনিক যন্ত্রাংশের মাধ্যমে সুরের মাধ্যমে গড়ে তোলা, এটাও কিন্তু কামালের একটা বিরাট অবদান ছিল। নিজে টেপ রেকর্ডার নিয়ে এই সমস্ত মাঠে ঘাটে ছড়িয়ে থাকা এই গানগুলি সংগ্রহ করত এবং স্পন্দন শিল্পী গোষ্ঠীর মাধ্যমে এই গানগুলিকে আধুনিক সঙ্গীতের সাথে সম্মিলিত প্রচার করা শুরু করে, যেটা এখনকার যুগে যথেষ্ট প্রচলিত। এমনকি ব্যান্ডেও সেই সব গানগুলি হয়, কিন্তু এই সুরটা কিন্তু স্পন্দন শিল্পী গোষ্ঠীর মাধ্যমেই কামাল করত। নাটকে তার পারদর্শিতা ছিল, যে কোনো চরিত্রে অত্যন্ত দক্ষতার সাথে সে অভিনয় করতে পারত। উপস্থিত বক্তৃতায় সবসময় সে বিশেষ করে খেলাধুলায় সহায়তা করবার জন্য আবাহনী খেলার মাঠ আলাদা, শিশুদের জন্য ব্যবস্থা, মেয়েদের জন্য ব্যবস্থা এবং সব রকমের সুযোগ সৃষ্টি করেছিল। আমাদের পরিবারের সবাই মোটামুটি, যেমন আমার দাদা ফুটবল খেলতেন, আমার আব্বা ফুটবল খেলতেন, আমাদের দাদার ভাইরা যারা ছোট দাদা ফুটবল খেলতে, খেলাধুলার প্রতি সবসময় আমাদের সঙ্গে সম্পৃক্ত ছিল। কামালের সুলতান কামাল সে তো একটা মেয়ে হিসেবে প্রথম ঢাকা ইউনিভার্সিটির ব্লু হিসেবে সে নির্বাচিত হয়। তার খেলাধুলা পারদর্শিতার জন্য দেশে বিদেশেও সে ভালো তার পারদর্শিতা দেখিয়েছে। যুব সমাজকে সংগঠিত করা এবং তাদেরকে মানে দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি কল্যাণ কাজ করা, এটাই ছিল ওর সব থেকে বড়
লক্ষ্য এবং সেভাবেই সে কাজ করে গেছে। হয়তো বেঁচে থাকলে এদেশের যুব সমাজের জন্য আরো অনেক অনেক কাজ সে করে যেতে পারত। যখন ৬৯ সালে গণঅভ্যুত্থান, ৬ দফা এবং আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারের আন্দোলন, সেই আন্দোলনে অত্যন্ত সক্রিয় ছিল কামাল। এরপর আসে ৭০-এর নির্বাচন। সে নির্বাচনেও যেহেতু তখন মুসলিম লীগের দাপট ঢাকা শহরে, লালবাগ, সূত্রাপুর, ড্যামরা সব মিলে বিশাল কনস্টিটুয়েন্সি। মুসলিম লীগের নেতা খাজা খয়রুদ্দিন ঢাকায় সেখানে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছে। সেখানে আমার আব্বা বঙ্গবন্ধু শেখ মুজিব প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা প্রতিদিন সেখানে প্রচার অভিযানে যেতাম। কামাল সেখানে প্রতিদিন প্রচার করত। আমরা বিভিন্ন এসব এলাকা, কিছু কিছু এলাকা যথেষ্ট দুর্গম এলাকা ছিল। তো প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে সে নির্বাচনী প্রচারণা চালাতো এবং অত্যন্ত দক্ষতার সাথে সে কাজগুলি করেছিল। মার্চের ভাষণ যখন জাতিপিতা দিচ্ছেন, আপনারা দেখবেন সেখানে কিন্তু সে মঞ্চ কামাল পঁচিশে মার্চ সেই সন্ধ্যা থেকেই মানে আমাদের ধানমন্ডি এলাকার যত যুব সমাজ, ধানমন্ডি, লালমাটি, মোহাম্মদপুরে এই সমস্ত যুবকদের নিয়ে তাদেরকে সুসংগঠিত করা, যুদ্ধের জন্য প্রস্তুত করা, গোপনে তাদেরকে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা, সেগুলি যেমন তারা করেছে। আর ওই দিন যে ব্যারিকেড দেওয়ার একটা নির্দেশনা জাতিপিতা দিয়েছিলেন, তখন সে তার সকলকে নিয়ে নেমে যায়। আবাহনী ক্লাবের মাঠ থেকে নিয়ে ৭ মসজিদ রোড থেকে একেবারে লালমাটি, মোহাম্মদ পর্যন্ত এই সমস্ত এলাকায় যে ব্যারিকেড দেওয়ার কাজটা ওই দিন রাত্রে কামাল শুরু করে, কারণ অনেক আগেই সে বাসা থেকে চলে যায়। এরপর তো পাকিস্তানি হানাদার বাহিনী রাত্রে আগুন চালায় আমাদের এবং এরপর আমাদের বাসা আক্রমণ করেছে, আব্বাকে অ্যারেস্ট করেছে। এটা শুনে কামাল সে সময় সারা রাত কারফিউ, ওই কারফিউর মধ্যে
মানে 25টা বাড়ির 50টা ওয়াল টপকে সে মাকে দেখতে আসে, কিন্তু পরের দিন রাত্রে আবার ধানমন্ডি বাসা আক্রমণ করে। আমাদের পাশে বাসা ডক্টর সামাদ ছিলেন, ওই বাসায় মাকে এবং রাসেলকে নিয়ে যায়। কামাল ওখান থেকে আবার চলে যায়। সেও তখন ওসমানীর এডিসি ছিল। যে কামাল আর জামাল অ্যারেস্ট হয়েছিল, মাকে যখন অ্যারেস্ট করে তখন জামালও অ্যারেস্ট হয়ে গিয়েছিল 18 নম্বর রোড। যেটা বর্তমানে ধানমন্ডি 9 সেখানে 26 নম্বর বাড়িতে একতলা বাসা ছিল তখন ওটা। সেই বাসায় মাকে গ্রেপ্তার করে রাখে। আমি, রেহানা, জামাল, রাসেল আমরা ওখানে ষোলো তারিখে পাকিস্তানের হানাদার বাহিনী সারেন্ডার করে। আমরা তখনও বন্দী। 17 তারিখে আমরা মুক্তি পাই। তাদের সেই রণাঙ্গনের পোশাক পরা, ওই অবস্থায় সে চলে আসে এবং এরপর থেকে মার কাছেই থাকে এবং তখন সে ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেহেতু আর্টসের ছাত্র ছিল, আমার মায়ের ইচ্ছা ছিল যে কামাল পড়াশোনা নিয়মিত পড়াশোনাটা শেষ করুক। যদিও কামাল তখন ক্যাপ্টেন হিসেবে আমাদের বিশ্ববিদ্যালয় খেলা বা এই যে খেলাধুলা, সেটাকে একটা আধুনিকতার ছোঁয়াটা এবং সঙ্গীত জগতে বা সাংস্কৃতিক জগতে সেখানেও তার যথেষ্ট
অবদান রয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবেই সে অনেক অবদান রেখে গেছে আমাদের সমাজের জন্য। ৭৪ সালে ১৬ ডিসেম্বর একটা চক্রান্ত করে কামালকে গুলি করা হয়, তাকে হত্যারও চেষ্টা করা হয়েছিল, কিন্তু সে যখন বেঁচে যায় তার বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালানো হয়। অথচ রাষ্ট্রপতির ছেলে বা প্রধানমন্ত্রীর ছেলে, জাতির পিতার ছেলে, অত্যন্ত সাদাসিধে জীবনযাপন করত। কখনো বাবা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি সেই জন্য অর্থ সম্পদের দিকে তার কোনো দৃষ্টি ছিল না, ব্যবসা বাণিজ্যের দিকে তার কোনো দৃষ্টি ছিল না। দেশকে গড়ে তোলা, দেশের মানুষের পাশে উন্নতি করে, এটাই ছিল তার সব থেকে বড় কথা। অত্যন্ত সাদাসিধে জীবনযাপন করত। আবুল ফজল সাহেব একটা লেখা লিখেছিলেন, সেটা যদি কেউ পড়েন তখন দেখবেন যে কিভাবে কামালকে তিনি তার যে অমায়িকতা, সাদাসিধে জীবনযাত্রা, চলাফেরা, সেটাই সে তুলে ধরেছেন। আমার ছোট ভাই, আমি নিজে বলতে পারি যে এত সাদাসিধে জীবনযাপন করত, সে একজন সংস্কৃতি মনা, আবার রাজনীতিবিদ। কখনো বিলাস ব্যসন এসব দিকে তার দৃষ্টি ছিল না। কারণ এটা আমার বাবার শিক্ষা ছিল, মায়ের শিক্ষা ছিল। বললো, তুমি আমার আব্বা ক্লাবের জন্য বুট নিয়ে এসো, ফুটবল খেলোয়াড়দের জন্য বুট, এবং সে নামও বলে দিল। তো আমি আমার ডায়েরি বের করে বললাম, তুমি আমাকে লিখে দাও কি বুট। লিখলো অ্যাডিডাস বুট, তার লেখা আছে। অর্থাৎ নিজের জন্য চাওয়া, বা নতুন বিয়ে হয়েছে তার বউর জন্য কিছু চাওয়া, সেটা না, ওই খেলোয়াড়দের একটা পতাকা দিলেন, একটা স্বাধীন রাষ্ট্র উপহার দিলেন।
একটা জাতি হিসেবে আত্মপরিচয়ের সুযোগ দিলেন। এবং যাদের জন্য এই ত্যাগ স্বীকার করলেন, যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ তিনি গড়ে তুলছেন। সেই সময় সেনাবাহিনী গড়েছে, বিমান বাহিনী, নৌবাহিনী, সবই তিনি ওই সীমিত শক্তির মধ্যে গড়ে তুলেছেন। আর সেখানেই এই দেশের মানুষই কিছু সংখ্যক ষড়যন্ত্র হত্যার পর বাংলাদেশকে ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ হিসেবে ঘোষণা দিয়েছিল, যদিও সেটা টেকে নাই। কাজে চক্রান্তটা কোথায় কিভাবে ছিল সেটা নিশ্চয়ই দেশের মানুষ এখন এতদিন উপলব্ধি করতে পারে। আর কত বড় বিশ্বাসঘাতকতা সেটাও আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারেন। যাও, আমি আর কিছু না বলে এটুকু যে আমার আব্বা যেমন সারা জীবন এদেশের জন্য ত্যাগ স্বীকার করেছেন, সন্তান হিসেবে আমরাও একদিকে যেমন পিতৃস্নেহ বঞ্চিত হয়েছি, কিন্তু আমরা কখনো সেই কষ্টকে কষ্ট মনে করিনি। আমার মা সেটা করতে দেননি, বা কোনো হাউতাস বা চাওয়া, অতিরিক্ত কিছু চাওয়া, সেগুলো আমাদের ছিল না। সাধারণভাবে জীবনযাপন করা, একটা আদর্শ নিয়ে চলা এবং দেশকে ভালোবাসা, দেশের মানুষকে ভালোবাসা, দেশের মানুষের কল্যাণে কাজ করা, এটাই আমাদের শিক্ষা। আর সেই শিক্ষাই কামালের সবসময় অনুসরণ করেছে। আমি আর রেহানা দুজন বিদেশে বেঁচে গিয়েছি, কিন্তু হারিয়েছি আমাদের সবাইকে। কিন্তু বাংলাদেশের মানুষের জন্য যদি কিছু করে যেতে পারি সেটাই সবচেয়ে বড়। তো কামালের আত্মার মাগফিরাত কামনা করি। সুলতানা কামাল, সংসার করা তাদের হলো না, তাদের জীবনটা অধুরাই থেকে গেল। মেধা মননগুলি দেশের কাজে লাগা, এটাই তো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তা মনে করি যে পুরস্কারের মধ্যে দিয়ে কামালের যেমন সম্মান দেখানো হয়েছে, পাশাপাশি এই ক্রীড়া অঙ্গনে মানুষের সম্পৃক্ততা আরো বাড়বে, উৎসাহিত হবে এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, বিশ্ব সভায় মর্যাদা নিয়ে আসবে, সেটাই আমাদের কাম্য। তো সবাইকে ধন্যবাদ।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। মূল্যবান ভাষণ প্রদানের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সুধীমণ্ডলী, এখন শহীদ ক্যাপ্টেন শেখ কামালের রুহের মোনাজাত পরিচালনা করছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান।